দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট আজ সকাল ৮টা থেকে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় ৪ ধাপে ভোট হচ্ছে এবার। মঙ্গলবার দ্বিতীয় ধাপের নির্বাচনে ২৪ জেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হবে ব্যালট পেপারে। নির্বাচনী এলাকাগুলোতে থাকছে সাধারণ ছুটি। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে মোট ভোটার ৩,৫২,০০০,৭৪৮ জন। কেন্দ্রে রয়েছে ১৩,০১৬টি, ভোটকক্ষ ৯১,৫৮৯টি। এ ধাপে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট শান্তিপূর্ণ করতে ৪৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইসি। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, সকাল ৮টায় তো ভোট শুরু হওয়ার কথা, এখন ভোট কেন্দ্রের পরিবেশ কেমন রয়েছে? একদম শেষ মুহূর্তে সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন আছে? প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রস্তুতি সম্পন্ন করার সাথে সাথে নির্বাচন শুরু করবার অপেক্ষায় রয়েছেন সকলে। ভোটারদের উপস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি না, তবে প্রস্তুতি সম্পন্ন করবার জন্য প্রশাসনের ব্যস্ততা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এবং লৌহজং পদ্মাপাড়ের এই দুটি উপজেলা নানাবিধ কারণে এই দুটি উপজেলা বিশেষ পরিবেশ বিরাজ করছে। আর এই পরিবেশের মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য মাঠে রয়েছেন প্রশাসনের বিজিবি, পুলিশ, নৌ পুলিশ সহ র্যাবের সদস্য সহ আনসাররা। এই মুহূর্তে টঙ্গিবাড়ি উপজেলার স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ে যে পরিবেশটি আমরা লক্ষ্য করতে পারছি, প্রশাসন ব্যালট পেপার সংগ্রহ করেছেন ভোট গ্রহণ করবার জন্য। সেটি ৮টা বাজার সাথে সাথেই তারা ভোট গ্রহণ করবার জন্য সর্বশেষ পরিস্থিতিটি একেবারে শেষ মুহূর্তে যাচাই করে নিচ্ছেন। আর তারই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রগুলোতে তারা প্রবেশ করছেন। একই সাথে পুলিং এজেন্টদের থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার পর্যন্ত তারা সকলে এই মুহূর্তে ৮টার আগে একেবারে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য, ভোট গ্রহণের জন্য সর্বশেষ প্রস্তুতিটুকু সম্পন্ন করতে আমরা দেখছি। আর এদিক থেকে প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন তাদেরকে আমরা দেখছি কেন্দ্রগুলোর বাইরে তারা চেষ্টা করছেন নিজেদের অবস্থান শক্ত করবার জন্য, এবং তারা প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন তাদেরকে দেখছে যে ভোটারদের সংগ্রহ করবার চেষ্টা করছেন, তাদেরকে সতর্ক করছেন, সচেতন করছেন ভোট কেন্দ্রে আসবার জন্য। এদিকে ভোট শান্তি শৃঙ্খলাভাবে করবার জন্য মুন্সিগঞ্জের এই দুটি উপজেলাতে ৭৯৩ জন পুলিশ, ২০৭৪ জন আনসার, ৪০ জন র্যাব সদস্য সহ নৌ পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন। আর এই কেন্দ্র দুটি উপজেলা দুটিতে টঙ্গিবাড়ি উপজেলায় ১৩টি ইউনিয়নের ৮৪টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে 20টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আর লৌহজং উপজেলায় 10টি ইউনিয়নের ৬১টি কেন্দ্র, ৪৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তার লক্ষ্যেই প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ব্যবস্থাগুলোর মাধ্যমে যেন দুইটি উপজেলাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা যায়, তার জন্য প্রশাসনের ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা কথা বলেছি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে, তিনি যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন এই দুটি উপজেলায় যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর সাথে সাথে এই কেন্দ্রগুলোর যেন সাধারণ কেন্দ্রগুলোর মতো করেই ব্যবস্থাপনাটি নিশ্চিত করা হয়, সেই দিকে তারা বিশেষ নজর রাখছেন। আমরা একই সাথে দেখছি যে এই মুহূর্তে এই ভোট গ্রহণের পূর্বে প্রিজাইডিং অফিসার সমস্ত কর্মকর্তাদেরকে তারা ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি দিবস শেষবারের মতো একবার ঝালাই করে নিচ্ছেন এবং নিজেদের মধ্যে এই বুথ যতগুলো রয়েছে সেই বুথগুলোতে কিভাবে তারা ব্যবস্থাপনাটিকে নিরাপদভাবে করবেন সেই ব্যবস্থাপনাটি তারা নিশ্চিত করছেন। আমরা এই যে রাধানাথ স্বর্ণগ্রাম উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ভোট গ্রহণের প্রস্তুতিটুকু খুবই নির্বিঘ্নে করবার জন্য প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দদেরকে আমরা দেখছি যে তারা অবস্থান করছেন সকাল থেকেই। তবে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে, এই প্রস্তুতিটুকু শুরু হবে সকাল ৮টায়। তারই আগে কিন্তু প্রত্যেকটি বুথ এবং বুথের সাথে সাথে করে যে প্রার্থীদের এজেন্টদেরকেও আমরা দেখছি যে
প্রবেশ করছেন, তারা কিন্তু অবস্থান করছেন এই জায়গাটিতে। প্রার্থীদের এজেন্টরা বাইরে অবস্থান করছেন এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান করে এই নিরাপত্তাকে ব্যবস্থাপনাটাকে সুষ্ঠু করবার জন্য, ভোট গ্রহণ ব্যবস্থাপনাকে সুষ্ঠু করবার জন্য কিন্তু এখানে যথেষ্ট ব্যবস্থা লক্ষ্য করতে পারছি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রাধানাথ স্বর্ণগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভোট গ্রহণ পূর্ব প্রস্তুতি আমার কাছে ছিল সর্বশেষ। যেহেতু আপনি আমাদের সাথেই থাকুন, এবার চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আর কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ শুরু হবে, সেক্ষেত্রে চাঁদপুরের ভোট কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনা কেমন রয়েছে? ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন? যে আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর মাতৃপিতা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে যে ভোট গ্রহণের জন্য প্রশাসনের যে প্রিজাইডিং কর্মকর্তা সহ আনসার পুলিশ সহ তারা সবাই প্রস্তুত রয়েছেন, কিন্তু ভোটারদের এখনো তেমন উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এছাড়া যে প্রশাসনের পক্ষ থেকে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলির জন্য যে ব্যবস্থার কথা বলা হয়েছে, সেগুলো যে ভারতী তারা ফোর্স এখানে রয়েছে। এখানে রয়েছে পুলিশ, র্যাব এবং কোস্টগার্ড, আনসার, বিডিবি সহ প্রশাসনের সকল স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনি জানেন যে এখানে চাঁদপুরে এবার ইভিএম এ ভোট হচ্ছে। এই ইভিএম এ ভোট হচ্ছে 3টি উপজেলায়, চাঁদপুর সদর উপজেলা এবং হাজীগঞ্জ উপজেলা এবং শাহরাস্তি উপজেলা। এখানে টোটাল ভোট কেন্দ্র রয়েছে 134টি। তার মধ্যে চাঁদপুর সদর উপজেলায় রয়েছে 134টি এবং হাজীগঞ্জ উপজেলা 88টি এবং শাহরাস্তি উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে 65টি। এই ভোট কেন্দ্রগুলোতে ইতিমধ্যে প্রিজাইডিং অফিসাররা সকল ভোট কেন্দ্র প্রস্তুত করেছেন। কিছুক্ষণ পরেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এই কেন্দ্রগুলোতে। এছাড়া আমরা জানি যে চাঁদপুরের 2টি চরাঞ্চলে কোস্টগার্ড সেখানে রয়েছেন। কোস্টগার্ডের মাধ্যমে চাঁদপুরের রাজরাজেশ্বর এবং ইব্রাহিমপুরে সেখানে বাড়তি কোস্টগার্ড সহ বিভিন্ন প্রশাসনের সেখানে মোতায়েন করা হয়েছে। এই চাঁদপুরের টোটাল যে প্রার্থীরা রয়েছেন এখানে আজকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, চাঁদপুর সদর উপজেলা এবং হাজীগঞ্জ এবং শাহরাস্তি 3 উপজেলাতে কিন্তু একজন করে প্রার্থী রয়েছেন যারা নির্বাচনে তাদের বিরুদ্ধে এমপি যারা সংসদ সদস্যদের নাম ভাঙিয়ে প্রচারণা করেছেন। 3 উপজেলায় এমন অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের কাছে। একেবারে 3 উপজেলায় এবার এমপি নাম ভাঙিয়ে যারা প্রচারণা চালিয়েছেন তারা বনাম আওয়ামী লীগের প্রার্থী এরাই কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া আমরা জানি যে চাঁদপুর হাজীগঞ্জে একজন বিএনপির বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং হাজীগঞ্জ উপজেলা একজন পুরুষ যে ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টোটাল এই 3 উপজেলায় 26 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে। চাঁদপুরে যে আমরা দেখেছি গতকাল থেকেই পুলিশ সুপার এবং জেলা প্রশাসক তারা বিভিন্ন দফায় দফায় প্রিজাইডিং কর্মকর্তা এবং আনসার, বিডিবি সহ পুলিশ প্রশাসন সহ সবার সাথে নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু তারা প্রস্তুতি এবং সভা করেছেন, সচেতনতা বৃদ্ধি করেছেন এবং যে ইভিএম এর যে মালামাল রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু জোরদার দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি ফোর্স এবং প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। চাঁদপুর থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আসলে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে। মুন্সিগঞ্জ চাঁদপুর থেকে নির্বাচনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। উপজেলা নির্বাচনের আগের দিন সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 8 প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বাগেরহাটের ফকিরহাটে 2 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া সহ নানা অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় শিবগঞ্জের 8 প্রিজাইডিং কর্মকর্তাকে। রোববার সকালে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম জানান, প্রার্থীদের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বাগেরহাটের ফকিরহাটে 2 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, প্রার্থীর কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়। তারা হলেন ফকিরহাট মডেল থানা ওসি আশরাফুল আলম ও জেলা ডিবির ওসি স্বপন রায়। তাদেরকে খুলনা ডিআইজি রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে 5 জুন। সংবিধানে 72 অনুচ্ছেদের এক দফার ক্ষমতা বলে এই অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ সচিবালয়ে সিনিয়র সচিব KM আব্দুস সালামের সই করা বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। 5 জুন বিকাল 5টায় অধিবেশন শুরু হবে। শুরুতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, পরে ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। সেখানে অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে 6ই জুন জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট অধিবেশনে হওয়ার এবারের অধিবেশন দীর্ঘ হবে বলে জানা গেছে। আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। দুদিনের সফরে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা হবে জ্বালানি আমদানি সহ দ্বিপাক্ষিক ইস্যুতে। এ সময় তিনি আরও জানান, কিরগিজস্তান থেকে এখনই শিক্ষার্থী ফিরিয়ে আনা হবে না। প্রায় ৩০ বছর পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন। 2 দিন সফর করবেন পেনি ওয়াং। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পেনি ওয়াং। আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা ও ব্লু ইকোনমি। তবে জ্বালানি আমদানি ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেবে ঢাকা। আর ক্যানবেরার আগ্রহ ইন্দো প্যাসিফিক এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু। জ্বালানি বিষয়টাও স্বাভাবিকভাবেই আসতে পারে। স্কিল মাইগ্রেশনের ব্যাপারে আমরা আলোচনা করব। একই সাথে সিজনাল ওয়ার্কার তারা যাতে নেই, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এ সময় মন্ত্রী আরও জানান, কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। ফেরত আনার মতো সেরকম কোনো দাবি বা পরিস্থিতি হয়েছে বলে আমাদের জানা নেই, বা ছাত্রদের পক্ষ থেকেও ফেরত আনার জন্য বলা হয়নি। মিয়ানমারের সংঘাতে আবারও সীমান্তে জড়ো হচ্ছে রোহিঙ্গারা। মন্ত্রী বলেন, আর কাউকে আশ্রয় দেওয়া হবে না। কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা সম্ভবপর নয়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। মার্কিন বিবৃতিতে বলা হয়, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে এবং সামরিক বাহিনীর কাজ পেতে সহযোগিতা করেন। এছাড়া ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলনই এই নিষেধাজ্ঞা। মহাসড়কে 80 কিলোমিটার গতিসীমা মানছে না বাস, প্রাইভেট কার চলছে অতিরিক্ত গতিতে। মামলার পরেও তোয়াক্কা করছে না চালকেরা। এছাড়া যেখানে সেখানে বাজার, অনিয়ন্ত্রিত রাস্তা পারাপার, 3 হুইলার ও মোটরসাইকেলের কারণে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। বিশ্লেষকেরা বলছেন, সমন্বিত ব্যবস্থাপনা ছাড়া মহাসড়কে মৃত্যু কমানো যাবে না। 22 মার্চ দাউদকান্দির মালিখিল এলাকায় 21 পরিবহনের বাস চাপা দেয় 1.5 বছরের মালিহা তার মা সহ 3 জনকে। ঘটনাস্থলেই মারা যায় তারা। বাসটির গতি ছিল 90 কিলোমিটারের ওপরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অন্যতম ঝুঁকিপূর্ণ বাঁক ভবেচ্চরের পাখির মোড়। ঝুঁকির কারণে এখানে গতিসীমা 60 কিলোমিটার, কিন্তু 107 কিলোমিটার গতির জন্য প্রাইভেট কার আটক করেছে হাইওয়ে পুলিশ। গতিসীমা মানে না সরকারি গাড়িও। যাচ্ছি, তারা আছে। এটা আপনার নিজের জীবনের জন্য হুমকি না? জীবনের জন্য হুমকি। ফাইন তো দিলাম, ফাইন তো দেবো নাকি? দূরপাল্লার বাস যেন আরেক ধাপ এগিয়ে। এসালম পরিবহনের একটি বাসই 1.5 মাসে 3 বার ওভার স্পিডিংয়ের মামলায় পড়েছে। অন্য বাসও সুযোগ পেলেই গতি ওঠায় 90 কিলোমিটারের উপরে। আমি কোনো গিয়ারও লাগাই না, এই করি না, বাউন্তি নামেছে গিয়ার ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আসতে আসি। আর আমি যদি গিয়ারটা লাগাতাম তাহলে আমার এই বাউন্তির ভিতরে আমার মাইল মিটার হতো 90 থেকে 95। ডালু ছিল, ওই জন্য উঠে গেছে রেস। আমি 80 আমার কেন 80 লেখা আছে, আমি 80 হিসেবে চালাইছি। ফার্স্ট টাইম মামলা নিচ্ছে, তাদের যে পানিশমেন্টটা হচ্ছে, সেকেন্ড টাইম যখন তারা আবার একই অপরাধ করে তাদেরকে আবার দ্বিগুণ পানিশমেন্ট হচ্ছে। তো পরপর 2 বার যদি একজন পানিশমেন্ট নেয়, তার পরবর্তী সময় থেকে সে সচেতন হয়ে যায় যে না, আমাকে ওভার স্পিডটা মানতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্পিড গান মামলার পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণে দরকার নিজস্ব প্রযুক্তি। বাস মালিকদের নিয়ে সমন্বিত উদ্যোগের পরামর্শ তাদের। মহামান্য হাইকোর্ট 2010 সালে একটা নির্দেশনা দিয়েছিল যে প্রত্যেকটা ভারী যানবাহন, বিশেষ করে বাস এবং ট্রাকে স্পিড গভর্নর বসাতে হবে, যেটা আমরা স্পিড লিমিটার বলি। সেটা কিন্তু কার্যকরী হয়নি। গাড়ির মধ্যে স্পিড ট্র্যাকার বসাতে হবে এবং এটা প্রকৃত সময়ে রিয়েল টাইমে অফিসে বসে মনিটরিং করতে হবে চালক গতিসীমার বাইরে যাচ্ছে কিনা। দিনের বেলায় পুলিশ দেখলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করলেও
রাতে বেপরোয়া হয়ে ওঠে চালকেরা, বলছেন গবেষকরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্যই আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এসব কথা বলেন তিনি। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সোমবার সকালে বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামে চালকেরা। তবে কয়েক ঘন্টার মধ্যেই এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের খবর আসে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্ত্রিসভায় নেওয়া প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানান। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত ছিল, কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। মানবিক দিক বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এই দুর্মূল্যের বাজারে মানুষের নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষদের কষ্টের, দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন, নির্দেশনা দিয়েছেন। তবে 22টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। ঢাকা সিটিতে শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্য প্রযুক্তি খাতে নির্দিষ্ট সময়ের জন্য কর অব্যাহতিতে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিসের নতুন নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সালমান এফ রহমান বলেন, প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে কর সুবিধা দেওয়া হতে পারে, তবে সেটা কতদিনের জন্য তা বাজেটে উল্লেখ করা হবে। সেক্ষেত্রে তাদের লক্ষ্যমাত্রার বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। এর আগে শপথ নেয় বেসিসের 2 বছর মেয়াদী নবনির্বাচিত কমিটি। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন রাসেল টি আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সফটওয়্যার বাণিজ্যে দেশের সফলতার নানা দিক ও সম্ভাবনা তুলে ধরে পাশে থাকার আশ্বাস দেন তারা। প্রধানমন্ত্রী তাতে কথাটা বলার সুযোগ পেয়েছিলাম, তো উনি আমাকে বললেন যে চিরকালের জন্য তো আমরা ট্যাক্স এক্সাম্পশন দিতে পারি না। আমি বললাম না, আজকে সেমিনারে ওনারা যে প্রস্তাবটা দিয়েছেন তারা চিরকালের জন্য চাচ্ছে না, তারা বলছে যে আমাদের একটা প্ল্যানিং দরকার। আপনি আমাদেরকে বলে দেন আগামী 5 বছর থাকবে বা 3 বছর থাকবে, তাহলে সেভাবে আমরা কিন্তু প্ল্যান করে আমাদের ব্যবসাটা আমরা কিন্তু এখন হঠাৎ যদি আপনি তুলে দেন তাহলে আমাদেরকে সমস্যা হবে। উনি আমার সাথে একমত হলেন, বলে না এটা তুমি ঠিকই বলেছো। আইসিবি ইসলামিক ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতের টাকা তুলতে না পেরে গ্রাহকরা ভিড় করছেন প্রধান কার্যালয়ে। ছোট অঙ্কের আমানতও পরিশোধ করতে পারছে না ব্যাংকটি। ব্যবস্থাপনা পরিচালক বলছেন, একসঙ্গে বড় অঙ্কের আমানত তুলে নেয় চাপে পড়েছে ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে সম্পদ বিক্রি করে তারল্য বাড়ানোর চেষ্টা করছে। আইসিবি ইসলামিক ব্যাংকের কারওয়ান বাজার শাখার পাশেই এটিএম বুথ। সেখানে নেই কোনো নগদ টাকা। জানা যায় কয়েক মাস ধরেই এমন পরিস্থিতি। অল্প কিছু টাকার জন্য ব্যাংকের শাখায় ঘুরছেন গ্রাহকরাও। 26,000 টাকা মাত্র, কিন্তু সেটাও ব্যাংক দিতে পারছে না আর কি। তো অনেকক্ষণ বলার পরে 3,000 টাকা আর কি দিতে রাজি হয়েছে, 3,000 টাকা আমাকে দিচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা দেন নিরাপত্তা রক্ষী। বাইরে থেকে দেখা যায় আরও কয়েকজন গ্রাহক, তবে কেউ টাকা রাখতে নয়, আমানতের টাকা তুলতেই ঘুরছেন দিনের পর দিন। সঞ্চয়পত্র থেকে ডিপিএস এর লাভ জমা হয়েছিল আইসিবি ব্যাংকের। আইসিবি ব্যাংক থেকে আমরা একটা ডিপিএস করছিলাম 15,000 টাকা করে প্রতি মাস। এখন মিচুড হয়ে গেছে গা, 2 মাস হয়ে গেছে গা, এখন সেই ডিপিএস এর টাকাটা আমরা পাচ্ছি না।
আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ে দেখা যায় এমন বেশ কয়েকজন গ্রাহককে। শাখা অফিসে আমানতের টাকা না পেয়ে ভিড় করছেন বড় কর্তাদের কাছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023 সালে ব্যাংকটি 1823 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। তাদের মোট 790 কোটি টাকা ঋণের 87% মন্দ ঋণ। বাংলাদেশ ব্যাংকের লাল তালিকাভুক্ত হওয়ার খবরে গ্রাহকদের মধ্যে আস্থা সংকট বেড়েছে বলে মনে করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। চলতি বছর এখন পর্যন্ত 52 কোটি টাকা আমানতকারীদের পরিশোধ করেছি। এতে তারল্যের পুরোটাই শেষ। আগে কখনো এভাবে টাকা তুলে নিতে দেখিনি। এটা একরকম বিস্ময়কর। আমরা যার জন্য প্রস্তুত ছিলাম না। তবে গ্রাহকদের বলবো, আমাদের নতুন কোনো ঋণ অনিয়মিত হয়নি। আমানত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। জুনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। চরম তারল্য ঘাটতিতে জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ ব্যাংক থেকে জামানত মুক্ত 50 কোটি টাকা সহায়তা চায় আইসিবি ইসলামিক ব্যাংক। আগেই ব্যাংকটির 425 কোটি টাকা দেনা থাকায় আবেদন প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় ব্যাংক। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বুধবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরে এটি আরও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের পানির তলার তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়। কমপক্ষে 50 মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয়। বর্তমানে বঙ্গোপসাগরে এ ধরনের তাপমাত্রাই রয়েছে। এদিকে রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী সহ খুলনা, বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজধানী সহ সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এই সকল জায়গার অনেকাংশেই কিন্তু দমকা হাওয়া সহ বৃষ্টিপাত এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া দেশের অন্যত্র হয়তো 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টায় আপনার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং এটি পরবর্তীতে আরও ইন্টেন্সিফাই হতে পারে। চট্টগ্রামের সরকারি ও স্বায়ত্তশাসিত 13টি সংস্থার কাছে 127 কোটি টাকারও বেশি বকেয়া বিল কিছুতেই আদায় করা যাচ্ছে না। একাধিক নোটিশের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করেও আদায় হচ্ছে না এই বকেয়া। এদিকে বকেয়া বিল অনাদায়ে জ্বালানি কেনার আর্থিক সংকটে পড়েছে বিদ্যুৎ বিভাগ। তবে বকেয়া পরিশোধের চেষ্টা করা হচ্ছে বলে দাবি কোনো কোনো সংস্থার। চট্টগ্রামের সরকারি ও স্বায়ত্তশাসিত 13টি প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে 16,11,33,000 টাকার বেশি বিদ্যুৎ বিক্রি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু গত 6 মাসে এসব প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়েছে 127,03,98,000 টাকা। এসব সংস্থার মধ্যে রয়েছে পুলিশ, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য, রেলওয়ে, কোস্টগার্ড, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান। একাধিক নোটিশ প্রদান ও ধর্নার পর রোববার বিচ্ছিন্নকরণ অভিযানে নামে তারা। 7 ঘন্টার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তর সিআরবির। তবে এ বিষয়ে রেলওয়ে কার্যালয়ে গেলে কারো বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যুৎ বিভাগ বলছে, অনেকে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে। নিয়মিত বিল না পাওয়ায় জ্বালানি কেনার আর্থিক সংকট সহ নানা সমস্যায় পড়ছে সংস্থাটি। দক্ষিণাঞ্চল জোনে প্রায় 127 কোটি টাকার মতো বিল জমা আছে। তাদের নোটিশও আছে, কিন্তু যেহেতু সরকারি সংস্থা হয়তো লাইন সব ওইভাবে কাটা যাচ্ছে না, কিন্তু তারাও আন্তরিক। আমরা এই বাজেটটা পাইলে হয়তো তারা আমাদের টাকাটাও দিয়ে দিবে। পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে রয়েছে সবচেয়ে বেশি বকেয়া 63 কোটি 95 লাখ টাকা। তারা বলছে, বর্তমান মেয়রের আমলেই বকেয়া পড়েছে 25 কোটি টাকা, বাদবাকি বকেয়া আগের। মেয়র মহোদয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে যে রেগুলার বিলগুলো, এগুলো কিন্তু আমরা নিয়মিত পে করে আসতেছি। এগুলো হয়তো 2 দিন 3 দিন এরকম হয়তো বকেয়া পড়ে, কিন্তু এগুলো এরকম কোনো বকেয়া নাই। বকেয়া যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক আগের। চট্টগ্রামের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে গড়ে প্রতিদিন 2180 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 1407 মেগাওয়াট। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মৌসুম প্রায় শেষের দিকে এলেও কুড়িগ্রামে এখনও মাঠেই আছে প্রায় অর্ধেক ধান।
প্রচণ্ড গরমের কারণে ঠিকমতো কাজ করতে পারছেন না কৃষি শ্রমিকেরা। বিরূপ আবহাওয়ায় ধান কাটতে শ্রমিকদের বাড়তি মজুরি দিতে হচ্ছে নাটোরের কৃষকদের। কুড়িগ্রামের চলতি বোরো মৌসুমে 1,17,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এখন ধান কেটে তোলা হচ্ছে ঘরে। তবে প্রচণ্ড গরমের কারণে আশানুরূপ গতিতে ধান কাটতে পারছেন না কৃষক শ্রমিকরা। অন্যান্য বছর এই সময়ে ধান কাটা শেষের দিকে এলেও এবার এখন পর্যন্ত কাটা হয়েছে 56 ভাগ। কৃষকরা জানিয়েছেন মাসখানেক ধরে তাপমাত্রা থাকছে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এর মধ্যে অতিরিক্ত গরমে 3 কৃষি শ্রমিক মারা যাওয়ায় সবার মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। গরমতে থাকা যায় না, এই 300, 250, 200 এমন টাকা কামাই করিয়া ভাগি যাই। ফজর আজান দেয়, তারপরে আমরা মাঠে চলে আসি, মানে 10টা পর্যন্ত মাঠে থাকি, তারপরে আর থাকি না। লোক মারা গেছি, আমরা ওই ভয়তে আমরা দুপুর হলে আর পাশে কাজ করি। কৃষি বিভাগ বলছে তীব্র গরমের কারণে কৃষকরা ভোরে ও বিকেলে মাঠে কাজ করছেন। কৃষকরা অনেকেই একদম সকালবেলা ধান কাটতে যাচ্ছে এবং 10টা পর্যন্ত কর্তন করছে, এবং অনেক কৃষকই বিকাল থেকেও ধান কর্তন করছে, এবং তারা তাদের নিজস্ব কৌশলে তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। নাটোরের তীব্র গরমে বাড়তি মজুরি দিতে হচ্ছে কৃষি শ্রমিকদের। কৃষকরা জানিয়েছেন গতবার যেখানে বিঘা প্রতি খরচ ছিল 13 থেকে 14,000 টাকা, সেখানে এবার খরচ হচ্ছে 17 থেকে 18,000 টাকা পর্যন্ত। পাইটের থেকে শুরু করে কৃষকের যা খরচ তার দ্বিগুণ খরচ হয়ে যাচ্ছে। ভাই আমাদের এতে লাভ হচ্ছে না। টাকা হচ্ছে যে বেশি যাচ্ছে, ধান দিয়ে কাটছিল ধান বেশি যাচ্ছে, তারপরে এসে জমি হচ্ছে যে কাটতে পারছে না। মেশিন যদি আবার যায় মেশিনের কাছে, মেশিনাররাও টাকা বেশি যাচ্ছে। বাড়তি খরচ পোষাতে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষা মৌসুমকে ঘিরে পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় নাটোরবাসী। পর্যাপ্ত ও পরিকল্পিত ব্যবস্থা না থাকায় প্রতি বছর জলাবদ্ধতায় পড়তে হয় বিভিন্ন এলাকার মানুষকে। পৌর মেয়র বলছেন নদী নালা খালবিল দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা নাজুক হয়ে পড়ছে। দুর্ভোগ কমাতে বর্ষার আগেই পদক্ষেপ নেওয়ার দাবি শহরবাসীর। প্রথম শ্রেণীর পৌরসভা নাটোর, তবে দীর্ঘদিনেও শহরে গড়ে ওঠেনি পরিকল্পিত ও পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা। প্রতি বর্ষায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে। এছাড়া ড্রেনে জমে থাকা পচা পানিতে বাড়ে মশার উৎপাত। ঘরের ভিতরে পানি যায়, টয়লেটে যাওয়া যায় না, মানে নানান রকমের সমস্যা। পানি নিষ্কাশন ঠিকমতো হয় না, এর ফলে মশার ডিম বেশি হয়ে যাচ্ছে, প্লাস মশার উৎপাদন বেশি। জেলাবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষ ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করে না। মেয়র ও কাউন্সিলরকে জানিয়েও কোনো কাজ হয় না। মেয়রও জানানো হয়, কাউন্সিলররা কোনো পদক্ষেপ নেয় না। নদীনালা খালবিল দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে বলে জানান পৌর মেয়র। আশ্বাস দেন ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। জলাবদ্ধতা হয় যেসব জায়গাগুলোতে, ওইগুলোতে আমরা ড্রেন যেখানে আছে সেসব জায়গায় ড্রেনগুলো পরিষ্কার করছি। সেই সঙ্গে অনেক ড্রেন আরও নির্মাণ করার প্রয়োজন ছিল, তাহলে হয়তো এতটা জলাবদ্ধতা হতো না। বর্ষার আগেই সমস্যার সমাধান চান নাটোরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাহারা সেই শিশু জায়েদের নতুন পরিচয় মিলেছে। তাকে দত্তক নিয়েছেন এক দম্পতি। সোমবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জায়েদকে তাদের হাতে তুলে দেয়। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে শিশুটির মামা অসচ্ছল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় দুর্ঘটনায় মারা যায় জায়েদের মা। 10 দিন ময়মনসিংহ মেডিকেল কলেজই ছিল জায়েদের ঠিকানা। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসে মায়ের সাথে। মা মারা যাওয়ার পর একাই কাটছিল 1.5 বছরের শিশুটির। তার কান্না ছড়িয়ে পড়ে সারা দেশে। মা বাবা নেই, ছিল শুধু এক মামা, তিনিও অসচ্ছল। ফলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে জায়েদের। এ পরিস্থিতিতে জেলা শিশু কল্যাণ বোর্ড শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেয়। 10 দম্পতি তাকে দত্তক নিতে আগ্রহ দেখায়। উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠিত এক দম্পতির কোলে তুলে দেওয়া হলো জায়েদকে। যে পরিবারটার কাছে যাচ্ছে তারা খুবই সচ্ছল এবং অভিজাত ফ্যামিলি, এবং তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে এবং তাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা বিশাল বন্ডিং রয়েছে। আমরা মনে করছি শিশুটি এখানে খুব ভালো থাকবে। 3 মাস পর পর শিশুটির খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। তদারকি আমরা 3 মাস পর পর এটা ফলো আপ করবো, শিশুটি কোথায় আছে, কিভাবে আছে,
কোনো অসুস্থ হচ্ছে কিনা বা তার সঠিকভাবে দেখভাল করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা ক্লোজ মনিটরিং করব এবং লিখিতভাবে আমরা তাদের কাছ থেকে একটা প্রতিবেদন নিব। 10 মে ভোরে ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত হয় মা জায়েদা খাতুন ও ছেলে জায়েদ হাসান। রক্তাক্ত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। পরদিন মারা যায় মা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জে ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন দেখতে পর্যটকদের আগ্রহ বাড়ছে। দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন, তবে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। পর্যটকেরা বলছেন, প্রত্নতাত্ত্বিক এসব স্থাপনাকে সংরক্ষণ করলে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প। পর্যটন শিল্পের অপার সম্ভাবনা মুন্সিগঞ্জে। প্রাচীন নিদর্শনের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার বছরের গৌরবগাথা। সুলতানি যুগের বাবা আদম শাহী মসজিদ, মুঘল যুগের মীর কাদিমপুল ইন্দ্রাকপুর দুর্গ অন্যতম নিদর্শন। এছাড়া অতীশ দীপঙ্কর ও স্যার জগদীশচন্দ্র বসুর স্মৃতিময় বাড়ি দেখার আগ্রহ দর্শনার্থীদের। তবে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। আসলে কোনো পার্ক নাই, খেলার মাঠ নাই, পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা নাই। ভিতরের যে পরিবেশটা এটা একটু ডেভেলপ করা উচিত। প্রবেশের যে সিস্টেমটা এটা একটু সহজ করা দরকার, কারণ সবাই ঢুকতে পারে না। দর্শনীয় জায়গা রক্ষণাবেক্ষণ এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে অর্থনৈতিক সমৃদ্ধিও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। নতুনভাবে সাজসজ্জা করে এটা যদি নেটে ছড়ায় দেওয়া যায়, বাংলাদেশ সরকার যদি এটা উদ্যোগ হাতে নেয়, অবশ্যই এটা রত্ননগরী মুন্সিগঞ্জ জেলা একটা পর্যটক নগরী হিসাবে স্বীকৃতি লাভ করতে পারে। কার্যকর উদ্যোগ নিলে একদিকে যেমন মানুষের ঐতিহাসিক জায়গা দেখার চাহিদা মিটবে, অন্যদিকে রাজস্ব আয় হবে সরকারের। এগুলোর যদি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ বা যথাযথভাবে উপস্থাপন করা হয়, তাহলে যেমন আমাদের শিক্ষার্থীরা এই সম্পর্কে অনেক জানতে পারবে। প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণ ও জাদুঘর নির্মাণ সহ নানা উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মন্ত্রণালয়ের সাথে আলাপ করে, যেহেতু তারা এগুলো কেয়ার করে, তাদের সাথে আলাপ করছি যে কিভাবে এই স্থাপনাগুলো যেন প্রিজার্ভ করা যায়, যেন নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। জেলার 6টি উপজেলায় প্রত্নতাত্ত্বিক সম্পদের ভাণ্ডার থাকায় 2018 সালে ব্র্যান্ডিং নির্ধারণ করা হয় প্রত্ননগরী মুন্সিগঞ্জ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।